নমস্কার। অভিষেকের জেল যাত্রা কি সময়ের অপেক্ষা, সেটা নিয়েই আজকে আমি বিস্তারিত ব্যাখ্যা করব যে কেন অভিষেক ব্যানার্জি মানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড জেলে যেতে পারেন বা যেতে চলেছেন বলাই যায়। দেখুন, সোনারপুরে তিনি যে বাড়িতে গেছিলেন, যাকে শহীদের আখ্যা দিতে গেছিলেন যে পোস্ট পোল ভায়োলেন্সে মারা গেছে তার দলের কর্মী হিসাবে, কিন্তু সেখানে বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন এবং যথারীতি সেখানকার লোকজন বলছেন যে সে নাকি নেশা করত, এবং ডাক্তারি যে ইনজুরি রিপোর্ট সেখানেও বলছে যে কোনো ইনজুরি পাওয়া যায়নি। তাহলে এমন একজন কর্মীর বাড়িতে গেলেন কেন, এটা একটা বড় প্রশ্ন। আর সোমবার, এই সপ্তাহের সোমবারে তার সিআইডি ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল। এটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে তিনি এই হাজিরাটা এড়ানোর জন্যই তিনি সোনারপুরে এই ঘটনাটা ঘটালেন। তারপরে সোনারপুরের ঘটনা ঘটিয়ে প্রথমে অ্যাপোলো হসপিটাল, তারপরে গেলেন বেলভিউ হসপিটাল। সেখানে ভর্তি হওয়ার জন্য যথারীতি জোর করলেন, কিন্তু ভর্তি হতে পারলেন না, কারণ ভর্তি হওয়ার মতো কোনো সেই রকম অবস্থা তৈরি হয়নি। জাস্ট কয়েকটা মানে পচা ডিম যদি ছোড়াতে আর একটু ধাক্কাধাক্কি হওয়াতে একজন পলিটিশিয়ানের এই অবস্থা হয় যে তাকে আইসিইউ বা আইটিইউতে ভর্তি করতে হবে, তাহলে আমাদের দেশের যে কোনো পেশেন্টকেই, যে কোনো রুগী হসপিটালে গেলে তাকে ভর্তি করতে হবে। ডাক্তারদের একটা নিয়ম আছে, সেই নিয়মের ভিতরেই ভর্তি করতে হয়। তো যথারীতি বেলভিউ বা অ্যাপোলো হসপিটাল সেই প্রক্রিয়াকেই অবলম্বন করেছে। এবার মেন কথায় আসি যে অভিষেক ব্যানার্জির বাড়িতে এবং সোমবার দিন বিকাল 5:50 সময়, মানে 1 জুন, তখনও কিন্তু তার বাড়িতে বিকালবেলা চলে গেছে সিআইডির টিম। দীর্ঘ সময় তারা ওয়েট করে তারা সামন দিতে গেছিল যে অভিষেক ব্যানার্জি তিনি 2 সপ্তাহ অলরেডি চেয়েছেন এবং 2 সপ্তাহ চেয়ে তিনি তারপরে হাজিরা দেবেন বলেছেন, কিন্তু সিআইডি সেটা মানতে নারাজ এবং তারা 1 সপ্তাহ টাইম দিয়েছে। কিন্তু সিআইডি আজকে যেটা বুদ্ধি করেছে যে তারা সামন সাইন করাতে চেয়েছিল অভিষেক ব্যানার্জির কাছ থেকে, কিন্তু এতগুলো সিআইডি অফিসার তারা বাইরে দাঁড়িয়ে থাকলো প্রায় 40 মিনিট। তারপর তার একজন ব্যক্তিগত এমপ্লয়ি এসে সেই পেপার নিয়ে গিয়ে সাইন করিয়ে নিয়ে তারপরে আসলো। অভিষেক ব্যানার্জি সিআইডি অফিসাররা তো অ্যারেস্ট করতে আসেনি, জিজ্ঞাসাবাদ করতে এসেছিল বা সামন দিতে এসেছিল, তো তাদেরকে বাড়িতে নিতে ঘরের ভিতরে ঢোকাতে পারতেন। কিন্তু এই অভিষেক ব্যানার্জি তার উদ্ধত্ত এখনও কমেনি। সেই ভাবছে যে এখনও সেই জাহাঙ্গীর বা শেখ শাহজাহানের তার দলে এখনও রয়েছে। বাস্তবিকভাবে এই সিআইডি অফিসাররাই পরে কিন্তু তাকে ইন্ট্রোগেট করবে। এবার মূল যে ব্যাপারটা আসি, যে ঘটনার জন্য সিআইডি এই তদন্ত করতে শুরু করেছে। এখন এখানে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ক্লিয়ার করে দিয়েছে ঘটনাটা কি ঘটেছে। ঘটনাটা দেখুন, যখন রাজ্য সরকারের শাসক দল অলরেডি বিজেপি, তার মেন অপোজিশন হচ্ছে টিএমসিতে সেখানে 80টা সিট অলরেডি রয়েছে, মানে 80টা প্রার্থী বিজয়ী হয়েছে। এইবার তাদের একজন বিরোধী দলনেতা হবে, আমরা যথারীতি দেখেছি শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হয়েছেন। তো স্পিকারের কাছে জমা দিতে হয় যে এই সমস্ত বিধায়ক তারা সম্মতি জানিয়েছে। তো সেই সমস্ত বিধায়কদের ভিতরে দেখা গেছে যে 80 জনের ভিতর যারা সাইন করেছে, সেই সাইনের ভিতরে একটা ফরজারির গল্প এসছে। এবার এটা বিজেপি করেনি, এটা সিআইডি স্বপ্রণোদিত হয়ে করেনি। এই তৃণমূল দল, দেখুন আমার হাতের অন্তত এখনো পর্যন্ত কালিটা ওঠেনি, তার আগেই তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে। সেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, বা বিভিন্ন এমএলএ এমপি, বিভিন্ন নেতা তারা নানা রকম কথাবার্তা বলা শুরু করেছে, কাউন্সিলররা তারা রিজাইন করা শুরু করেছে, এবং উপস্থিতির হারও কিন্তু অত্যন্ত খারাপ। আমি 3টে মিটিংয়ের পরিসংখ্যান দিচ্ছি। গত 6 মেতে 80 জনের ভিতর উপস্থিত হয়েছিলেন 71 জন এমএলএ। তারপরে 19 মে 80 জনের ভিতর 65 জন, আর 31 মে 80 জনের ভিতর মাত্র 20 জন। 60 জন বিধায়ক অনুপস্থিত। বিভিন্ন বিভান্তা হোটেলে 7 জন বিধায়ক তারা আলোচনায় বসেছে, এবং দেখা যাচ্ছে মধ্যমগ্রামের রতিন ঘোষের বাড়িতে বসেছে 9 জন বিধায়ক। এই তাদের ভিতরে 2 জন বিধায়ক কমন উপস্থিত থাকছেন, সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। এবার মেন ঘটনায় আসি, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি সিপিআইএম থেকে তৃণমূলে এসেছিলেন, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমানে উলুবেড়িয়া পূর্ব থেকে জিতেছেন, আর মধ্য এন্টালি থেকে জিতেছেন সন্দীপন সাহা। এরা একটা স্পিকারের কাছে 27 মে একটা চিঠি লিখেছেন যে এই যে বিরোধী দলনেতা নির্বাচন করেছে তৃণমূল, শোভনদেব চট্টোপাধ্যায়, এখানে একটা জালিয়াতি হয়েছে।
দেখুন, তৃণমূল দলটা এমন একটা জালি দল, যে দল যখন ক্ষমতায় ছিল শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কয়লা চুরি, বালি চুরি, রেশন চুরি, মানে লোকের পায়খানা চুরি, সব কিছু চুরি করে নিয়েছে। ওরা ভাবছে আমরা এখনও রাজ্য শাসন করছি, কিন্তু ওরা এখনও বুঝে উঠতে পারেনি যে তারা শাসন ব্যবস্থায় নেই। অতএব এখন তাদেরকে আচরণ অন্তত সংযত হওয়া উচিত। যেমন আগের দিন সোনারপুরে যেমন উদ্ধত দেখাচ্ছিল, ওই রকম পরিস্থিতিতে একজন নেতার কাজ কি সেই জায়গায় পরিবেশকে আরও অস্থির না করা। কারণ অভিষেক ব্যানার্জি হচ্ছে প্যারাশুট থেকে নেমে এসছে, যার কারণে তার ঔদ্ধত্য কমেনি, কারণ গ্রাউন্ড লেভেল থেকে তো সে উঠেও আসেনি। এইবার এই ঔদ্ধত্যের কারণেই কিন্তু তার পতন হতে শুরু করেছে, এবং পতন হয়ে গেছে অলরেডি। কিন্তু সেই পতন বা হার এখনও স্বীকার করছে না। সে ভাবছে আমি পাহাড়ের চূড়ায় বসে আছি। না, তিনি পাহাড়ের চূড়ায় বসেছিলেন তার ওই পিসিমণির দৌলাতে, কিন্তু এখন কিন্তু বাস্তবে সেটা নয়। এবার যে মেন ঘটনাটা হচ্ছে, এই সন্দীপন সাহা এবং ঋতব্রত ব্যানার্জি 27 মে যে চিঠিটা লিখেছে, চিঠিতে বলছে যে বিধায়করা সাইন করেছে 6 মেতে নাকি একটা বৈঠক হয়েছিল, যেটা বললাম 80 জনের ভিতরে 71 জন উপস্থিত ছিল। এইবার সেখানে যে সই হয়েছে 14 জন জালি সই, মানে 14 জন সেখানে বিধায়ক সই করেনি। এইবার ওই যে মানে প্রথমে যে এআইটিসির ফরম্যাটে সেখানে সর্বভারতীয় সম্পাদক হিসাবে, এখন তো যদিও আঞ্চলিক দল, অভিষেক ব্যানার্জির এন্ডোর্স করা আছে। পরে যে মিটিং রেজলিউশন যে বুক, সেখানে 3টে পেজে 80 জন বিধায়ক জেতার ভিতরে যে যারা যারা সাইন করেছে, তার ভিতরে দেখা যাচ্ছে যে 14টা বিধায়ক তারা নাকি উপস্থিতি ছিল না, কিন্তু তাদের সাইন করা হয়ে গেছে। এইবার এই সাইনটা করলো কে, সেইটা নিয়েই হচ্ছে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা অভিযোগ করেছে। এবার টুইস্ট আরেকটা আছে, শুধু একটা নয়। এই 6 মেতে এই একটা জালিয়াতি তো হয়েছে, তার সাথে আর একটা জালিয়াতি হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় যে বিরোধী দলনেতা হবে, সেটা নাকি রেজলিউশনে ডিসকাশনই হয়নি। তাহলে বোঝা যায় যে এই দলটা কত বড় জালি দল। এরা নিজের বিরোধী দলনেতা ঠিক করবে, সেখানেও জালিয়াতি করছে, সইটা করছে, সব জালিয়াতি করছে। এখন দেখুন, আমি যেটা দেখতে পেলাম যে 14 জনের যে সই করা আছে, ব্লক লেটারে সই করা। এই ব্লক লেটারে সাইন করে, এটা আমি অন্তত দেখুন, মানে খুব যদি হয়তো শিক্ষার অভাব হয় তখন হতে পারে। একটা এমএলএ তারা দীর্ঘদিন ধরে রয়েছে, তারা আস্তে আস্তে কিন্তু শিখেও যায় কেউ যদি সই করতে নাও পারে, কিন্তু ব্লক লেটারে সাইন করে, এটা একদমই হয় না বললেই চলে। তো এখন এই মতো অবস্থায় কি হয়েছে, এই যখনই এরা স্পিকারকে চিঠিটা দিয়েছে, তখনই এইটা এবার ইনিশিয়েট হয়েছে তদন্ত। তখন সিআইডির হাতে এই তদন্তটা গেছে। তখন হচ্ছে বিভিন্ন জনের কাছে, যেমন হচ্ছে তাদের স্টেটমেন্ট নিয়েছে, ওই 14 জনের প্রায় 13 জনের বাড়িতেই গেছে। তাতে অন ক্যামেরা 3 জন অলরেডি স্বীকার করেছে যে তারা নাকি সই করেই দিই। তার ভিতর 3 জনের নাম আমি বলে দিচ্ছি, যে 3 জন এটা করেছে। একটা হচ্ছে অরূপ রায়। অরূপ রায় ছাড়া হচ্ছে, অরূপ রায় হচ্ছে মধ্য হাওড়া থেকে, যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন। বাহারুল ইসলাম ক্যানিং পূর্ব থেকে, এবং হচ্ছে শুভাশিস দাস মহেশতলা থেকে নির্বাচিত বিধায়ক। তাহলে এরা কেউ সই করলো না, অথচ এদের সইগুলো জাল হয়ে গেল। এইবার দেখুন, এই সই, এই জাল সই আপনি কি করে বুঝবেন? যদি সিআইডি তদন্ত করে, তাহলে তদন্তটা কিভাবে এগোবেন, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এটা কার আইনগত দিকের কি আছে, এই আইনগত দিক যদি আমি বলি, তাহলে যেটা করতে হবে যে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, যেটা এখন নতুন যেটা বেরিয়েছে, সেটা হচ্ছে সেকশন 342। এবার সেকশন 341 কি আছে? 341 হচ্ছে 341 আগে যেটা ছিল আইপিসি সেকশন 470, যেটা হচ্ছে ফোর্স ডকুমেন্টস, আর এখন সেটা বিএনএস এর 342টাকে বলা হচ্ছে এটা টু আইপিসির সেকশন 471, যেটা হচ্ছে ইউজিং ফোর্স ডকুমেন্টস অ্যাজ জেনুইন। এবার আমি সেকশন 341টা একবার পড়ে শোনাই। A false document or electronic record created wholly or partly through forged is called forged documents or electronic record। মানে বেসিক্যালি এই ফর্স ডকুমেন্টের ডেফিনিশন এটাকে দেয়া আছে। এবার সেকশন 340 সেকশন 2, সেটাই কি বলা হচ্ছে? ইফ সামওয়ান নোয়িংলি ইউজ আ ফর্স ডকুমেন্ট অর ইলেকট্রনিক রেকর্ড অ্যাজ ইফ ইট ওয়ার জেনুইন, the person can be punished in the same manner as the person who forged it। যদি দেখা যায় যে এই যে
ডকুমেন্টস ফরজারি কেউ করে তাহলে তার যে সেকশনটা আসে সেইটা কিন্তু এই যে বিএনএসের সেকশন 340(2), যেটা আগের ছিল হচ্ছে সেকশন আইপিসির 471(2). এইবার এই অভিষেক ব্যানার্জির উপরে এই সেকশনটা লাগতে চলেছে, এবং এই সেকশনটা যদি লাগে তাহলে কি হতে পারে, 7 বছর কিন্তু জেল হতে পারে। এইবার দেখুন সিআইডি কিন্তু খুব টেকনিক্যাল ওয়েতে এগোচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেছে, এই সোমবারের হাজিরাটা এড়াতে তিনি করেছিল সোনারপুরের এই ইনসিডেন্টটা ঘটিয়ে ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এবং সিআইডিকে অনেকে দেখবেন পুলিশ কিন্তু চাইলে, আজকে যেমন এই সোমবার বিকালবেলা পুলিশ চেষ্টা করেছিল তার ঘরের বাইরে 5:50 পৌঁছে প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিল অনেকগুলো সিআইডি অফিসার, কিন্তু এই অভিষেক ব্যানার্জির তো উদ্ধত্ত কম নেই। তো উদ্ধত্ত কম না থাকলে সে তাদের মিনিমাম তার ঘরে ডেকে সাইনটা করিয়ে নিত। সিআইডি প্রথমবার ডেকেছে, যায়নি। আজকে গিয়ে তাকে দ্বিতীয়বার নোটিশ দিয়ে আসলো, এইবার তাকে ডেকেছে 8 জুন। 8 জুনে যদি তিনি হাজিরা এড়ায় তাহলে কি হতে পারে। দেখুন, এটা কথা আছে আইনের দৃষ্টিভঙ্গিতে, যে কেউ, যেমন আমি একজন ডক্টর হই বা যাই হই, যদি কোর্ট থেকে 3টে নোটিশ বা সামন আসে সেটাকে যদি অ্যাভয়েড করি তখন কিন্তু কোর্টে অ্যারেস্ট ওয়ারেন্ট কিন্তু ইস্যু করা যেতে পারে। এই মতো অবস্থায় যদি 8 জুনে যদি দেখা যাচ্ছে না হাজিরা এড়িয়ে যায় তাহলে কিন্তু সিআইডির হাতে তার সেই ক্ষমতা কিন্তু রয়েছে তাকে অ্যারেস্ট করে দেয়া। এবার দেখুন সিআইডি কি করলো, সোমবার বিকালে গিয়ে নোটিশটা দিল, মানে 1 জুন। এবার 8 জুনে যদি না যায়, 8 জুনে গিয়ে নোটিশটা ধরাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ঘর ভেঙে কিন্তু ঢুকে তার সাথে চলেও যেতে পারতো, কিন্তু যায়নি। তার কারণ হচ্ছে সিআইডি ডিফেন্সিভ মোডে খুললো, কোর্টে গিয়ে অভিষেক ব্যানার্জি কিন্তু আর এক্সকিউজ দেখাতে পারবে না। যার জন্য সিআইডি, এটা বলবো, খুব টেকনিক্যালি প্ল্যান করে সিআইডি কাজটা এগোচ্ছে। এবং এরপরে যদি দেখা যাচ্ছে যে 8 জুনে হাজিরও হয়, তাতেও কিন্তু সম্ভাবনা হাই যে সেই দিন সে অ্যারেস্ট হয়ে যাওয়া। আর যদি সেটা না হয়, মানে 8 জুনে যদি না যায়, তারপরেও তার নামে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে যেতে পারে। তো পালাবার পথ অত্যন্ত কম। সব থেকে বড় ব্যাপার, জালিয়াতিটা করেছে যেটা 14টা ব্লক লেটারে সাইন, এবং 3 জন অলরেডি অন ক্যামেরা মিডিয়ার সামনেও কিন্তু তারা স্বীকার করেছে, যেটা আমি দেখতে পেলাম। আবার এই যে সেকশন 340 বিএনএসের, এটার আবার একটা পয়েন্ট আছে। সেই পয়েন্টটা কি, যে এটা কিন্তু কগনিজেবল এবং নন বেলেবল। কগনিজেবল মানে কি, পুলিশ ইনিশিয়েট করতে পারে কেস, আর নন বেলেবল মানে এটা জেনারেলি কোর্ট ছাড়া কিন্তু কোনো রকমভাবেই মানে বেল পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত কম। এবার দেখুন, এই রাজ্যে যত রকম সমস্যা এর আগে হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস চলে গেছে। তাতে কারা কারা এগিয়েছে এই রাজ্যের হয়ে, যে সমস্ত আইনজীবীরা দাঁড়িয়েছে, একটা হচ্ছে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, মেনকা গুরুস্বামী, এই ধরনের দামি দামি লয়ার, যাদের কয়েক লাখ টাকা করে একটা পার হিয়ারিংয়ে ফিস। এখন প্রশ্ন হলো যে অভিষেক ব্যানার্জি যদি অ্যারেস্ট হয় তাহলে এটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বেল নিতে গেলে এই উকিলরা কি আসবেন? কারণ দীর্ঘদিন ধরে এই যে পশ্চিমবঙ্গের মানুষ যে ট্যাক্স দিয়েছে, সেই ট্যাক্স পেয়ারের টাকা নষ্ট করেছে মমতা ব্যানার্জি, এই সমস্ত উকিলগুলোকে বড়লোক করেছে। কি, যেমন হচ্ছে যদি আমরা দেখি মেট্রো লাইনের ক্ষেত্রে কী হলো, একটা সামান্য সমস্যা, সেটাকেও কোর্টে গিয়ে তিনি আটকানোর চেষ্টা করেছেন এবং কোটি কোটি টাকা খরচ করেছেন। এইভাবে আরজি করের ক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ করেছেন। এইভাবে যতদিন তার সরকার রয়েছে, এই কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, তারপরে মেনকা গুরুস্বামী, এদের উপরে কিন্তু প্রচুর টাকা নষ্ট করেছেন বলতে ট্যাক্স পেয়ারের টাকাকে ওয়েস্ট করেছেন, এবং শুধুমাত্র তার ইগোকে স্যাটিসফাই করার জন্য। তো এই মতো অবস্থায় আশা করি সেই সমস্ত উকিলই আবার এদেরকে বাঁচাতে আসবে হয়তো, কারণ এই যে কয়লা, বালি, গরু, বিভিন্ন চুরির টাকা, সেগুলো কোথায় আছে কেউ জানে না। এখন দেখুন অভিষেক ব্যানার্জির একটা বড় সমস্যা হয়েছে। সমস্যাটা কি, তিনি দেশের বাইরেও যেতে পারবেন না। কেন যেতে পারবে না? কিছুদিন আগে হাইকোর্ট অর্ডার দিয়েছে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এক ভদ্রলোক রাজীব সরকার, তিনি কেস করেছেন যে তিনি এই যে কদিন আগে যে হুমকি দিয়েছিলেন না, সেই হুমকির বিরুদ্ধে। তো তিনি দেশের বাইরে বেরোতে পারবেন না।
এবার শান্তিনিকেতনেও আবার নোটিশ দিচ্ছে তার একটা অংশ নাকি অবৈধ। এবার এই মতো অবস্থায় তার দেশের বাইরে যাওয়ার সম্ভাবনাও কম। মানে তিনি যদি মনে করেন যে তার সেই বন্ধু আছে ভানুয়াতুতে, সেখানে তিনি চলে যাবেন, সেটাও তিনি যেতে পারছেন না। তো এই মতো অবস্থায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি বলেই আমার মনে হচ্ছে, এবং এটা জাস্ট একটা সময়ের অপেক্ষা। যদিও দেখুন এই দলের অভ্যন্তরে যে একটা দুর্নীতি হয়েছে, একটা অনিয়ম হয়েছে বা একটা বেনিয়ম হয়েছে, সেটার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশান নেয়নি। যে দুজন এই দুর্নীতিকে প্রকাশ্যে ফাঁস করলো তাদেরকে বহিষ্কার করে দিল। আচ্ছা, তাদেরকে বহিষ্কার করে দিলে কী লাভ হবে? দুর্নীতিটা তো আর বন্ধ হবে না বা চাপা পড়বে না। পশ্চিমবঙ্গের বিধানসভার একটা আলাদা নাম ছিল, বহু প্রাচীন বিধানসভা, মানে অতীতের যত বিধানসভা ছিল সেগুলোর ভিতর অন্যতম একটা। তো সেই জায়গায় বিধানসভায় এই রকম একটা কাজ মানে কতটা ন্যাক্কারজনক সেটা ভাবারও বাইরে। তাই সমস্ত দিক পর্যালোচনা করে যদি ভাবি, তাহলে কিন্তু অভিষেক ব্যানার্জির জেল যাত্রা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং তার একটা বড় কারণ তার কিন্তু ঔদ্ধত্য এবং তার নিয়ম না মানা, এবং যা যা করছে সেগুলো আমাদের রাজ্যের স্টেবিলিটির জন্য ভালো নয়। একজন শাসক দল তার অপোজিশনে যারা থাকবে, সেই অপোজিশন কিন্তু তাদের যথেষ্ট দায়িত্বশীল হতে হয়। দীর্ঘ 15 বছর সরকারে চালানোর পরে এরা যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি এখনও ভুলতে পারেনি। তার জন্য এরা ভাবছে আমরা যা করব 7 খুন তাতেই মাফ হয়ে যাবে। যেমন সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে, এরকম এই কেসেও কিন্তু তাই হয়েছে। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে ঘুঘু বারবার ধান খেয়ে যাও, সববার কিন্তু একই রকম হয় না। এইবার কিন্তু অভিষেক ব্যানার্জির সাথে একই রকম হবে না। এর আগের ভোটে যেমন মনে হয়েছিল যে 2021-এ এবার বিজেপি আসছেই, কিন্তু আসতে পারেনি। 2026-এও তারা ভেবেছিল যে বিজেপি আসবে না, তৃণমূলই আসবে। তার জন্য যে ভয়টা দেখিয়েছিল 4 তারিখের পরে কোন জল্লাদ, কোন কেন্দ্রীয় নেতৃত্ব সে বাঁচায়, সেটা আমি দায়িত্ব নিয়ে দেখব। কিন্তু এখন দুঃখের বিষয়, সেই ব্যক্তি বনেটে উঠে যিনি এত চিৎকার করতেন, তিনি এখন জেল যেতে চলেছেন, এবং তার জেল যাত্রা হতে চলেছে বলেই মোটামুটি নিশ্চিত করা যেতে পারে। ধন্যবাদ।